আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি কাঠগোলাপে আর শক্তি, দ্বিতীয় পরিচ্ছেদ। লিখনীতে ইশরাত তন্নি, পর্ব সংখ্যা 36। যাও পাখি যারে উড়ে, তারে কয়ো আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখব তারে, মন চলে যায় অধুর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। শশধরের আলোর রশ্মিতে সরোবরের অম্বরে পেঁজা তুলোর ন্যায় সফেদ রঙা মেঘের অস্তিত্ব বিরাজমান। ছুটে চলেছে দিক বেদিক। ঘরে টিমটিমে আলোর একটা বাল্ব তার নিজ গতিতে চলছে। মেহেরিমা ভেলকনির দোলনায় একদিনে বসা। ঘরের ভেতর থেকে সাউন্ড সিস্টেম হতে মৃদু সুরে গান ভাসমান হচ্ছে। তরুর পাখা প্রকাশা ধুলে ধুলে বইছে ঠান্ডা সমীর। মেহেরিমার স্কন্ধে অবলীলায় পড়ে থাকা শাড়ির আঁচল একাংশ নৃত্য মজেছে তার শনে। দীঘল কানো মূর্ধন ছড়িয়ে ছিটিয়ে দোলনা জোরে, কাজল লেপটানো নেত্র যুগলে জল থই থই করছে। অধর পল্লবে একে সেটে থাকা লিপস্টিক ছড়িয়ে গালের উপরাংশে। কিসের এত দুঃখ মেয়েটার? জীবন না চাইতে তো সব পেয়েছে, তবে হয়তো না চাইতেও অনেক কিছু পেয়েছে, কিন্তু যেটা মেয়েটার অন্তরাত্মার গভীরভাবে চেয়েছে সেটাই পায়নি। সব চাইলেই কি পাওয়া যায়? সব চাওয়ারও কি পূর্ণতা মিলে? তাহলে না পাওয়ার এত সুন্দর বিষাদ অনুভূতি আমরা অনুভব করব কিভাবে? মাঝে চোখের পলকে পেরিয়েছে এক সপ্তাহ। তার পরদিনই সবাই গ্রামে ফিরেছে, ব্যস্ত হয়ে পড়েছে নিজের সংসার জীবনে, নিজেদের জগতে। দুই হতে চলল আবরার চৌধুরী সেনানিবাসে ফিরেছে। ত্রিধার বিয়েতে উপস্থিত থাকার তীব্র ইচ্ছা থাকলেও দেশের প্রতি থাকা নিজ দায়িত্ব থেকে উনি সর্বদা অটল, যার দরুন থাকার সম্ভাবনা খুবই কম। আগামীকাল মেহেরিমার এইচএসসি এক্সাম। মেয়েটা প্রচণ্ড রকমের নার্ভাস। আগে এমনটা কখনোই হয়নি। বাবা নামক বটবৃক্ষের হাত থাকতো মাথার ওপর। কতভাবে মেহেরিমার সাহস জুগিয়েছে। রাত জেগেছে মেহেরিমার সাথে। পড়তে পড়তে ক্লান্ত হলে বাবা নামক মানুষটা চা বানিয়ে এনেছে। বেলকনিতে বসে এক প্রহরে মজার গল্প করছে। আহা, কোথায় গেল সেই সোনালি দিন? হারিয়ে বর্তমানে তীক্ষ্ণ বিষণ্ণতায়। কেন আমরা বড় হই? কেন আমাদের এত মানিয়ে গুছিয়ে চলতে হয়? জীবন এমন অদ্ভুত কেন? জীবনের নিয়ম এত কঠিন কেন? এই পর্যায়ে মেহেরিমার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে। বাদ মানানো দায়। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে বাবা শব্দটা। আজ মেহেরিমা নিজ হাতে সেজেছে। শাড়ি পরেছে, চোখে কাজল লেপটেছে, ওষ্ঠদয়ে নোট কালারের লিপস্টিক লাগিয়েছে, কিন্তু যার জন্য মেয়েটার এত আয়োজন, সে মানুষটা কোথায়? মেহেরিমার চোখ ঘোরায় আশেপাশে। না, নেই, আসেনি সে। কথা বলবে। বাবা নামক ভালোবাসার সুপারহিরো অনুপস্থিতির কষ্টগুলো কখনো উপলব্ধি করতে দেবে না, অথচ মানুষটা এই প্রথমবারের মতো নিজের কথা রাখল না। মেহরিমার গলায় কান্নার দলা পাকিয়ে আসে। সেদিন এইচ মঞ্জিল ত্যাগ করার সময় রিদিত কেমন বেদনার্থ হাহাকার মেশানো দৃষ্টি নিয়ে তাকিয়েছিল। মুখমণ্ডল জুড়ে বিস্তৃত ছিল এক আকাশসম যাতনার ছাপ। দৃষ্টিসীমানা যতদূর পর্যন্ত মেহরিমাদের গাড়ি দেখা যায়, ঠিক ততদূর এক দৃষ্টিতে তাকিয়েছিল ছেলেটা। তারপর তারপর যোজন যোজন দূরত্ব বেড়েছে। ওপাশের মানুষটা ক্রমশ দূরত্ব বাড়িয়েছে। এই 7টা দিনে রোজ কথা হয়, কিন্তু সর্বোচ্চ 5 মিনিট। সময়ের মূল্য বেড়েছে, নাকি ওই মানুষটা বাড়িয়েছে? কিন্তু তার যত্নের ত্রুটি নেই। মেহরিমা মিথ্যে বলতে পারে না। বাড়ির সবগুলো মানুষ নিয়োজিত তার দেখভালে। কার আদেশে? নিশ্চয়ই মহাশয়ের আদেশে। এই তো গতকাল মেহেরিমার এক্সামের জন্য নিত্য প্রয়োজনীয় সকল উপকরণ কিনে পাঠিয়েছে ড্রাইভারের সহিত। মেহেরিমা তা গ্রহণ করেছে। ফেরানোর সাধ্য মেহেরিমার আছে নাকি? যার প্রশস্ত উন্মুক্ত বুকে মেহেরিমার মানসিক শান্তি মেলে, তাকে ফেরানো যে দুঃসাধ্য ব্যাপার।
নিজের আকাশচুম্বী ভাবনার মাঝেই পাশে অবহেলায় পড়ে থাকা ফোনটা কিয়ৎ শব্দে উৎস মেলে। মেহেরিমার ধ্যান ভাঙে। সময় অপচয় করতে নারাজ। চটজলদি ফোনটা উঠিয়ে নেয়। সোজা হোয়াটসঅ্যাপে যায়। সাময়িক দূরত্ব বাড়িয়েছে কিন্তু মনের দূরত্ব নয়। ভালোবাসা রয়েছে অক্ষত, ঠিক আগের নেই। ছ্যাঁকা খাওয়া প্রেমিকার মতো কান্নাকাটি বাদ দিয়ে পড়তে বস যা। আগামীকাল এক্সাম তোর। শাড়িগুলো হালকা কাপড় পরে নে। ডিনার না করলে করে করে নে। অ্যাট ফার্স্ট আমি আছি, সাথে না থেকেও আছি। তোর পদ্ধতিতে আসমান থেকে ভূমি সবটাই আমার বিচরণ। চোখ বুঝলেই আমাকে পাবি, হাত বাড়ালেই আমাকে স্পর্শ করতে পারবি। বেশি রাত জাগিস না জান, 12টার মধ্যে ঘুমিয়ে পড়বি। আগামীকাল সবাই যাবে তোর সাথে, সো ভয়ের কোনো কারণ নেই। সকালে কল করব। এই প্রথম মানুষটা থেকে পাওয়া দীর্ঘ এক বার্তা। অজান্তেই মিহিরিমার ঠোঁটজোড়া প্রসারিত হয়, হাসে অল্প স্বল্প। পরক্ষণে মন ভার হয়। মানুষটা ঘুরিয়ে পেঁচে ঠিক জানিয়ে দিল আসতে পারবে না। মিহিরিমা রয়েস হয়ে একটা টেক্সট পাঠায়। আপনি না থাকা আমার জীবনে সবার উপস্থিতিকেও অস্বীকার করে পরীর বাবা। আপনি আসুন, আমি অপেক্ষারত। ঠিক যেভাবে মরুভূমির পাখিগুলো পানির ওভাবে খাক হয়ে যাওয়া হৃদয় নিয়ে এক পলসা বারিশার প্রহরগণে। সময় পেরো ওপাশ থেকে কোনো জবাব আসে না। মেহেরিমা হৃদগহীন থেকে ক্রেশপূর্ণ দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আলগোছে উঠে দাঁড়ায়। স্লথ গতিতে ঘরের দিকে হাঁটা ধরে। ফ্রেশ হয়ে পড়তে হবে। নিজের পড়াশোনা, ভবিষ্যৎ কেরিয়ারের প্রতি আর কোনো অবহেলা নয়। অনেক তো হলো। এই কয়েকদিন নিজের সর্বোচ্চ মনোযোগ জ্ঞাপন করে পড়েছে মেহেরিমা, কিন্তু ওই যে মন গহীনের ঠাঁই মেলেনি প্রশান্তি নামক শব্দটার। মায়া বিছানায় বসে পড়ছে। আজ বাড়িতে কেউ নেই। ইরানি গেছে মায়ের বাসার, সাথে অবশ্য শান্ত ভাইও আছে। শ্বশুর শাশুড়ি দুজন গেছে ফুপু শাশুড়ির বাসায়। বাড়িতে শান্ত মায়া ব্যতীত কারো উপস্থিতি নেই। এই একটি দিন খুব শান্তিতে আছে মায়া, নিজের মতো নিজে। এক্সট্রা কোনো প্রেশার নেই। শান্ত নিজেও বাড়িতে আছে। উঠানে বসে আছে ছেলেটা। জ্যোৎস্নাবিলাস করছে একা একাই। মায়া পড়তে মনোনিবেশ করতে ব্যর্থ। হাত থেকে বইটা নামিয়ে যথাস্থানে রেখে দেয়। বুক ভরা বেকুলতা নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। উঠানে বিছিয়ে রাখা মাদুলের একপাশে বসে শান্ত ঘাড় ঘুরিয়ে চায়। পড়া শেষ? হুম। কেন? পড়তে ভালো লাগছে না। হাঁটতে বেরোবেন? মায়া মন সায় জানায়। প্রত্যুত্তর করে মেয়েটা। যাওয়া যায়, চলুন তবে। দুজন বাড়ি ঘরে তালা ঝুলিয়ে বেরিয়ে পড়ে গন্তব্যহীন পথে। হাতে হাত রেখে বেশ কিছুক্ষণ পেরিয়েছে, উপস্থিত হয় বিষ্ণু নদীর চরে। শস্য ধরে আলোকিত চারিপাশ। তরঙ্গিনীর ঢেউয়ে ঢেউয়ে নৃত্য করছে চন্দ্রিমার স্বচ্ছ আলো। শান্ত মায়া পাশাপাশি বসেছে। দৃষ্টি টটিনির ওপারে নিবদ্ধ, চুপচাপ। নিবদ্ধ বিভাবরীর শস্য শব্দ বেয়ে চলেছে হিমেল পবন। মায়া অক্ষিজোড়া বন্ধ করে নেয়। মায়ার আননে এক পলক দেখে হাঁটুতে মাথা রেখে টান টান হয়ে শুয়ে পড়ে শান্ত। মায়া আঁতকে ওঠে। পাগল হয়েছেন? ছাড়ুন জলদি। কেউ দেখলে কি বলবে? শান্ত ভ্রু কুচকায়। কে দেখবে? মায়ের চারিপাশে দৃষ্টি গড়ায়। কেউ নেই। একটা প্রাণীর অংশ অব্দি নেই। তবুও বলে আপাতত কেউ নেই, কিন্তু আসতে কতক্ষণ? আসবে না। চুপচাপ এই সময়, এই পরিবেশে উপভোগ করুন মায়াপরি। মায়া কথা বাড়ায় না। সত্যিই উপভোগ্য চমৎকার এক রাতের দৃশ্য। 5 মিনিট কাটে। মায়া শোধায়, আপনি থেকে তুমি আসা যায় না? তুমি সমাধান, আপনি খুশি হবেন? আমার খুশি অখুশি দিয়ে কি এমন আসে যায়? সেটাই তো। মায়ের মনটা সহসায় তিক্তদায় ছেয়ে যায়। চেয়েছিল নিজের কথার পরিপ্রেক্ষিতে একটু যত্ন ও ভালোবাসা মিশ্রিত কিছু বলি, কিন্তু তেমন কিছুই হলো না। অভাগী বিষাদিনী মায়া কখনো কারোর ভালোবাসা যত্ন পায় না। সে ভাগ্য যে তার নেই। মায়া অমাবস্যা নিশিনে কালো বর্ণ ধারণ করা বদনে চেয়ে ঠোঁট কামড়ে হাসে শান্ত। মন খারাপ করলেন? না। আমি তো দেখছি। কি দেখছেন? আপনি একটু যত্নের সহিত শব্দবন্তে তৈরি কিছু শুনতে চেয়েছেন। মায়া কপালে ভাঁজ পেলে। লোকটা মন পড়তে পারে নাকি? শান্ত পুনরায় জিজ্ঞেস করেন, শুনবেন? কি? এই বাউন্ডুলে ছন্ন ছাড়া অবহেলিত শান্তর ভালোবাসার গল্প। তৎক্ষণাৎ জবাব দেয় মায়া, বলুন বলুন। উৎসুক স্বর মেটার। চোখে মুখে তার রেশ ছড়িয়েছে। শান্ত আবার হাসে।
তপ্তদ্বীপরে এক অপ্সরাকে দেখে থমকে গিয়েছিল যুবকের পাথর সম হৃৎপিণ্ডের গতি। মরতে মরতে বেঁচেছিল সেদিন। এক দেখাতে পাগল হয়েছিল মেয়েতে থেকে দূরত্ব বজায় রেখে চলা এক যুবক। তাণ্ডব তুলেছিল হৃদগহীনে। যেই কংক্রিটের হৃদয় কখনো কোনো অনুভূতি স্পর্শ করতে পারেনি, সেই হৃদয়ে ভালোবাসা নামক পৃথিবীর সবচেয়ে দুঃসাধ্য অনুভূতি প্রবেশ করেছিল অষ্টাদশী কিশোরী। পরিবারের সাথে অঘোষিত দীর্ঘ যুদ্ধে জিতে যুবক নিজের করে পেয়েছে কিশোরীকে। শেষমেশ সব পেয়েছে যুবক, পায়নি কেবল অষ্টাদশীর মন। সেথায় বসবাস ছিল কিশোরীর একপাক্ষিক ভালোবাসার জোরালো অনুভূতি। ধীরে ধীরে সেই জোরালো অনুভূতি কিছুটা ফ্যাকাশে হলো। যুবক না পেয়েও পেয়ে গেল কিশোরীর মনের একাংশ। কথা শেষ করে শান্ত একাই উচ্চস্বরে হেসে ওঠে। মায়া নির্বিকার চিত্তে কেবল চেয়েই রয় শান্তর হাসিমুখী মুখমণ্ডলে। শরীর এর উদকে লাফিয়ে ওঠে একটা মাছের পোনা। মায়া সেদিকে দৃষ্টি ঘোরায়। ভালোবাসা প্রথম দ্বিতীয় হয় কি না জানি না। তা যদি হয়ে থাকে, দ্বিতীয়বার কাউকে কিভাবে ভালোবাসতে হয় সেটাও আমার নিকট অজানা। আমি শুধু এটা জানি, আমাকে আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ আগ অবধি আপনার সাথেই বাঁচতে হবে। আপনাকে ছাড়া আমার কোনোভাবেই চলবে না শ্রাবণ। এই ধরনের আমার শেষ একমাত্র আশ্রয়স্থল আপনি। শান্ত মুখের হাসি বজায় রেখেই সম্মতি জানায়, যে হুকুম মায়াপরি। আপনি চাইলে এই অদমের জান হাজির। এতক্ষণে মায়ের অধর যুগলে এক চিলতে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। শান্ত মাথার চুলগুলো হাতে স্পর্শ করে এলোমেলো করে দেয়। পরম আবেশে চোখজোড়া বন্ধ করে ফেলে শান্ত। ঘন অরণ্য, বিভিন্ন প্রকার বিটপির দ্বারা বেষ্টিত একটা এলাকা, ঝোপঝাড়ে পরিপূর্ণ দুর্গম বিস্তীর্ণ এলাকা। দিবসের কোনো প্রহরে এখানেও মানুষের জাতির আনাগোনা মেলাবার। বসবাস কেবলমাত্র হিংস্র পশু পাখির। সূর্য তরুর শাখা প্রশাখা ফাঁক ফোকর দিয়ে চন্দ্রমার আলো মাটি স্পর্শ করতে ব্যর্থ। ঢাকা থেকে বেশ খানিকটা দূরে অরণ্যের মধ্যস্থানে অবস্থিত পরিত্যক্ত একটা সরু রাস্তার মাঝ ধরে দিব্যি হেঁটে চলেছে হৃদিত। হাতে দুইটা আঙ্গুল ভাজে জ্বলন্ত সিগারেট। ক্ষণে ক্ষণে অধরে চেপে ধরে প্রয়োগ করছে সেথায়। কাঁধে গিটারের বেগ ঝোলানো। আজ মন খুলে হৃদগহীন থেকে গহীনতর স্থানে সুর তুলে যান্ত্রিক শহরের ব্যস্ততা ঠেলে দূর, বহু দূরে হারিয়ে গান গাইতে ইচ্ছে করছে। সেই ইচ্ছাকে প্রাধান্য দিতে এখান থেকে আশা হৃদিতের। হাতে থাকা আজ জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে। ক্ষয়ে যাওয়া জীবন, আটপোড়া সিগারেট, পারফেক্ট। তৎক্ষণাৎ পাশ থেকে শুকনো পাতার সংঘর্ষে কড়কড়ে শব্দ তুলে পার হয়ে যায় ওহি। এইসবের হৃদিত নির্বিকার। মানুষের তথাকথিত বিষাক্ত পানিগুলোর সাথে তার বসবাস। হৃদিতের ভাষ্যমতে কিছু মানুষ ভয়ঙ্কর রূপে কাছেই সর্পকুল অতি নগণ্য। অরণ্যের সামগ্রিক রূপটাই হৃদিতের নিগূঢ়ভাবে আকর্ষণ করে। তালা খুলে সরাসরি সিঁড়ি দিয়ে ছাদ বরাবর হাঁটা ধরে হৃদিত। তিনতলা বিশিষ্ট শাওলা জমা বহু পুরনো এক ভবন। বন জঙ্গলের ভারে বাড়িটা নুয়ে পড়েছে। আকৃতি বর্তমান পরিস্থিতি স্থান বিবেচনা আননে ভূতুরে বাড়ি থেকে কোনো অংশে কম নয়। দ্বিতীয় তলার একটি রুমে পার্থ ও তার বন্ধুমহল বন্দি অবস্থায় আছে। ছাদের আধভাঙা রেলিংয়ে নিকটবর্তী হতেই চক্ষুগোচর হয় শুভ্র রঙের পাঞ্জাবিতে মোড়ানো সুদর্শন আয়াসকে। আর তার মানে এই ছেলে পিছু পিছু এসেছে। মেবি স্টক করে এসেছে এত দূর অবধি। হৃদিত আর দাঁড়ায় না, পা জোড়া নিচের উদ্দেশ্যে চালিত করে। দোতলার দুইজনের মুখোমুখি হতেই থমকে দাঁড়ায়। হৃদিতের ভ্রুজোড়া কুঁচকে ফেলে। স্টক করেছ আমাকে? কেন করলে? মারবি? এখন তো মারছি না, পরে ভেবে দেখব। চল গেস্টগুলোর সাথে মিট করে আসি। তুই এখন ওইদের বাঁচিয়ে রেখেছিস কেন? তোর এত ধৈর্য কবে হলো? সৃষ্টিকর্তা আমাকে শিখিয়েছেন, প্রতিনিয়ত উপলব্ধি করিয়েছেন। একবারে মেরে দেওয়া কোনো কষ্ট নেই, কষ্ট কেবল প্রতিনিয়ত প্রতি সেকেন্ড ধুকে ধুকে মরাতে। সেই টেক্সটাই কাজে লাগাচ্ছি। কঠিন থেকে কঠিনতর মৃত্যু দেব প্রত্যেককে। শব্দ তুলে ঘরের দরজা খুলে যায়। মৃদুমণ্ড ধারায় একটা বাল্ব জ্বলছে। ভেতরে প্রবেশ করে দুই ভাব একসঙ্গে রক্তপচা ভ্যাপসা গন্ধে নসারন্ধে প্রবেশ করে। বিল্ডিংয়ের বাইরে যতটা করুণ অবস্থা, ভেতরটা ততটাই ঝকঝকে তকতকে। টাইলসের ফ্লোরের সাথে দেয়ালগুলো সফেদ রঙা প্রলেপে লেপটানো। রুমটা হলরুমের মতো বড়সড়। একপাশে উঁচু করে ইট সিমেন্টের সংমিশ্রণে বড় বড় দুইটা টেবিল টাইপ বানানো।
সেথায় সারি সারিভাবে সাজানো বড় বড় রামদার চাপাতি চাকু কাঁচি প্যারেক দেশি বিদেশি বেশ কয়েক ধরনের রিভলভার কাচের বোতলে সংরক্ষিত এসিড সহ নানা ধরনের সরঞ্জাম। মানুষের তাজা রক্ত শুকিয়ে করকরে হয়েছে। ঠিক এখানেই নিজ হাতে কত মানবের দেহ জবাই দিয়েছে হৃদিত। দেহ থেকে মাথা আলাদা করেছে এক কোপে, গাত্র কেটে টুকরো টুকরো করেছে। ভালো খারাপ উভয় মিশ্রণে ছিল তারা, তবে আহামরি ভালো কেউ নেই। সমাজের কীট হৃদয়ের হৃদিতের পথের কাটা প্রতিদ্বন্দ্বী। এটা নিছক হৃদিতের জল্পনা কল্পনা। আরেক পাশে পানির ব্যবস্থা করা আছে, বেসিং পানি টেপ সহ সবটাই দৃশ্যমান সেথায়। অবশিষ্ট দুপাশে একপাশে ওটা পশ্চিমাংশে পড়ে সেথায় রাখা ইলেকট্রনিক শখের চেয়ার। আপাতত রুমের ভেতর সর্বাঙ্গবাদা অবস্থায় পড়ে আছে চারজন অর্ধমৃত যুবক। বদ্ধ করে কারোর উপস্থিতি অনুভব করতেই ব্যথিত রক্তাক্ত শরীর নিয়ে নড়েচড়ে বসে সকলে। এই কয়দিনে নিয়ম করে খাবারের পরিবর্তে তিনবেলা ইলেকট্রিক শক খাচ্ছে। পানি খাবার সব বন্ধ, সাথে শারীরিক অত্যাচার তো আছেই। হৃদিত ইশারা করতে আয়েশ পার্থর মুখের কাপড়টা সরিয়ে দেয়। কেমন আছিস ব্রো? অমনি পার্থ চেতে ওঠে। এই নেতিয়ে যাওয়া শরীর নিয়ে ঝাঁঝালো গলায় কিছু বিশ্রী গালি দেয়। পার্থ এ কদিনে যতটুকু বুঝেছে, এখানে চৌকাট একবার মারালে আর বেঁচে ফেরা সম্ভব নেই। এখানেই ধুকে ধুকে পচে গলে মরতে হবে। পার্থ মরবে, তবে বুক ফুলিয়ে, কাপুরুষের মতো নয়। শহরের বাচ্চা, খনকির ছেলে, নাটক তো পাও। তোর দিন শেষ হতে চললো, তোকে আমার বাবা দেখে নেবে। এভাবে আর কত? তোর পতন শীঘ্রই হবে মাদার ফাঁকা। বেচারা নিজের মুখ মিশ্রিত কথাগুলো ঠিকমতো শেষ করতেও পারল না। এক কোণে দুই হাতে 10টা আঙুল ফ্লোরে লুটোপুটি খায়। বুক ছিঁড়ে চিৎকার বেরোনোর ফুরসত অব্দি মেলে না। আশ মুখ চেপে ধরে তক্ষুনি। গঙিয়ে চলেছে ছেলেটা। পরক্ষণে দ্রুততা বেঁধে দেয়। কাঁচা লাল রক্তে ভেসে যায় ফ্লোর। হাত পা বেঁধে অবস্থায় পার্থ কাটা কবুতরের ন্যায় ঝাঁপিয়ে চলেছে। বাকি তিনজন লোমহর্ষক ঘটনার আঁচ করতে পারে আরও গুটিয়ে যায়। রীতির বড় রড দ্বারা প্রত্যেকের মাথা বরাবর আঘাত আনে। ক্ষান্ত হয় অল্পত্ব, কিন্তু রাগ কিঞ্চিত পরিমাণও কমার নয়। হুঙ্কার ছড়ে, শালা, এই জগতের কার সাধ্য আছে আমার পতন ঘটাবে? দেখিনি, আয় আয় তাকে আমার সম্মুখে। আমি না চাইতেও কেউ আমার এক চুলও ছিঁড়তে পারবে না। আবার এক কোপে দেহ থেকে একটা হাত বিচ্ছিন্ন করে দেয়। আর হতবিহ্বল। হৃদিতের খুনের ধরন বদলাচ্ছে। কেমন যেন উন্মাদ হয়ে গেছে ছেলেটা। পরিহিত কাপড় সতেজ লাল রক্তে রঞ্জিত। গাড়িতে এক্সট্রা শার্ট রাখা আছে, পরে চেঞ্জ করে নেবে। চারজনকে ওভাবেই রেখে রামধাটা ফ্লোরে আছড়ে ফেলে হন্তদন্ত পায়ে ঘর থেকে বেরিয়ে যায় হৃদিত। সেই আত্মরক্ষা কাঁপানো শব্দে সবাই দ্বিগুণ ভীত তটস্থ জড়সড়ো হয়ে বসে। আয়েশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রয়, অতপর দরজা লক করে ছাদের দিকে যায়। সিগারেট ফুঁকছে হৃদিত। কয়েক মিনিটের ব্যবধানে জ্বরের গতিতে পরপর দুটো সিগারেট শেষ করে দিল। আয়েশ কেবল নীরব দর্শক হিসেবে দেখেই চলেছে সবটা। হৃদিত ব্যবহার আজ একদম স্বাভাবিক লাগছে না। এমন চলতে থাকলে বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলবে ছেলেটা। তখন শত প্রচেষ্টা করেও বাঁচাতে পারবে না আয়াস। হৃদিতের কিছু হয়ে গেলে নিজেই হয়তো বাঁচতে পারবে না। কোনোভাবে কি মেন্টালি ডিজার্ভ ছেলেটা? সমস্যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কি? এই মুহূর্তে ডক্টর লিও হার্সির সাথে কন্ট্যাক্ট করার তীব্র প্রয়োজন উপলব্ধি করে আয়াস। বুক জুড়ে অস্থিরতা ছড়িয়েছে ইতিমধ্যে। হৃদিতের হাবভাব পর্যবেক্ষণ করে ষষ্ঠ ইন্দ্র জানান দিচ্ছে, ভেতরে ভেতরে গভীর কোনো ফাঁদ পেতেছে ছেলেটা। আজ মনের কথা মনে রেখেই অক্ষম প্রশ্ন ছড়ে, তোকে আজ কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে। তুই কি তুই কি করতে চলেছিস? আশা করি তালুকদারদের বিনাশ না করে ভুল কোনো স্টেপ নেবে না। হৃদিত বোধহয় তা কানেও তোলে না, মস্তিষ্ক অব্দি পৌঁছাইতেই দেয় না। ওই দূর আকাশে আখি যুগলে নিবেদ্য রাখে, কেমন উদ্ভটভাবে মুচকে হাসে। রক্তাভ চক্ষু, নির্লিপ্ত মুখাভয় নিয়ে পাল্টা শোধায়, গান শুনবে? আজ কিংকর্ত বিমর, কি বলবে কি করবে বুঝে আসে না। জড়বস্তুর মতো মাথা নাড়ায়। পুনরায় রংচটা ঝং ধরা পেতে রাখা একটা চেয়ারে হৃদিত বসে। ভেসে আসে গিটারের টুকটাক শব্দ। সেই সাথে ভাসমান হয় ভাঙা গলায় গানের লাইন, সব দিয়ে যার সব কেড়ে নাও,
সব দিয়ে যার সব কেড়ে নাও, তাই তো প্রাণে সয় না, তোমার দিল কি দয়া হয় না। এটা পর্ব 37। আনন্দপুর সরকারি কলেজে আসন পড়েছে শহরের একটা কলেজ। গ্রাম থেকে শহর অবধি কম পথ নয়, ঘণ্টাখানেক সময় তো অনায়াসেই লেগে যায় পৌঁছাতে। শিক্ষার্থীদের সবাই দল বেঁধে গার্ডিয়ান সহ যাতায়াতের যানবাহন রিজার্ভ করে রেখেছে। মেহেরিমা ত্রিধা সেই প্রয়োজনটুকুও পড়েনি। চৌধুরী বাড়ি 4টা গাড়ি যাবে পরীক্ষা কেন্দ্রে। আজ দিনটা রবিবার। প্রভাতী লগ্নে মেহেরিমা বই নিয়ে বসা খাটের এক পাশে। বাইরে থেকে ভাসমান হচ্ছে পক্ষীকুলের গুঞ্জন। পূর্ব দিগন্তে লালিমা আভা ছড়িয়েছে ইতিমধ্যে। ফজরের নামাজ আদায় করে বই নিয়ে বসেছে মেয়েটা। পড়তে নিজেকে সবটুকু মনোনিবেশ করে। চিদা ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। অকস্মাৎ ফোনে ভাইব্রেশনের শব্দে মেহেরিমার নিগুড় মনোযোগের ব্যাঘাত ঘটে। ব্রুকুচকে ফোনের স্ক্রিনে তাকায়। সহসা ভ্রুদয়ে শিথিল খেলে যায়। বদনখানা খুশিতে ঝলমলিয়ে ওঠে। দ্রুত হস্তে ফোন উঠিয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে ঘুমু ঘুমু কণ্ঠের মাদকতায় মোড়ানো পুরুষালী আওয়াজ। পড়ছিস জান? মেহরিমা থমকায় কিছুটা সময়ের জন্য। কতগুলো দিন পর মানুষটার এহেন কণ্ঠস্বর শুনেছে। সেই মানুষটিকে ছাড়া, যার ভালোবাসা স্নেহ মোড়ানো চুমু ছাড়া মেহেরিমার দিনের সূচনা হতো না, আজ তার সাথে কতটা দূরে মেহেরিমা থাকতে পারবে না করেও তো দিব্যি দিন কাটিয়ে দিচ্ছে। সেই ক্ষমতা বোধ হয় আল্লাহ তাআলা আমাদের মাঝেই দিয়েছে, না হলে কাছের মানুষ হারিয়ে সর্বহারা এই মানবজাতি কখনোই টিকে থাকতে পারতো না। মেহরিমার অবস্থা ওপাশের মানুষটা সহজেই বোঝে, আর তাতে অধৈর্যরা অল্প স্বল্প প্রসারিত হয়। কথা বলবি না? রেখে দেব? না না, বলছি, দোহাই লাগে, রাখবেন না। মেহরিমার বেকুলতা মিশ্রিত স্বর। হৃদিত পুনরায় হাসে। কি করছিস? পড়ছিলাম। কেমন আছেন আপনি? গতকাল ডক্টর দেখানোর কথা ছিল, দেখিয়েছেন? কি বলল? হৃদিতের কন্ডিশন কেমন এখন? নিজে এসে দেখে যা। আমি কিভাবে যাব? আপনি তো আমার থেকে অনেক দূরে আছেন। বোকা মেয়েটা হৃদিতের কথার গভীরতা বুঝতেই পারল না। উল্টো গাল ফুলিয়ে মন ভার করে বসে রয়। ওপাশ থেকে একরাশ নীরবতা বিরাজমান। হঠাৎ মেহেরিমা শ্রবণেন্দ্রিয়ে ঝংকার তোলে পুরুষালী হাসির শব্দ। হৃদিত গাড়িতে বসে, থাইয়ে লেপটানো রাখা, দৃষ্টি সেথাই নিবদ্ধ। মেহেরিমার মুখভঙ্গি ছেলেটা বড্ড হাসি পাচ্ছে। মেয়েটা 2 মিনিটে মন্ত্রমুগ্ধ নেই শুনে সে হাসির শব্দ। পরক্ষণে মুখটা অজানা আনন্দে লাফিয়ে ওঠে, দৌড়ে জানালার নিকট যায়। চৌধুরী বাড়ির অঙ্গনে দাঁড়ানো অতি পরিচিত BMW গাড়িটা চক্ষুগোচর হয়। মাত্রাতিরিক্ত খুশিতে লাফিয়ে ওঠে মেয়েটা। তিদার উদ্দেশ্যে চিল্লায়, তিদু জলদি বের হ, পরীকে দেখ। তখনই ওয়াশরুম থেকে বের হয় ত্রিধা। মেহরিমাকে অন্যান্য দিনের তুলনায় উৎফুল্ল দেখে ঘটনা কিছুটা আঁচ করতে পারে। ত্রিধাকে কিছু বলার সুযোগ না দিয়ে মেহরিমা তৎক্ষণে নিচে ছুটেছে। হৃদিত রাতভর 2 চোখের পল্লব মিলনই ঘটাতে পারেনি। প্রেয়সী হৃদয়ে ভার করা মেসেজে বুকটা যন্ত্রণায় পিষ্ট হয়েছে বারবার। অরণ্য ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে বাসায় ফিরেছে সর্বরীর 1টা নাগাদ। বাসায় একদণ্ড দাঁড়াতে পারেনি। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে 2টোর দিকেই গ্রামের পথে রওনা দিয়েছে। দীর্ঘ 4 ঘন্টা পেরিয়ে অবশেষে উপস্থিত হতে পেরেছে নিজের অ্যানাবেলার দোরগোড়ায়। ফোনের ওপাশ থেকে দৌড়ে ধূপধাপ শব্দ শোনা যাচ্ছে। হৃদিতের ল্যাপটপ বন্ধ করে গাড়ি থেকে বের হতেই সাবধান করে আস্তে দৌড় দে। আমি হারিয়ে যাচ্ছি না। পরে যদি কোমর ভেঙে, তবে আমি মেরে ঠ্যাং ভেঙে দেব। 16 কলা পূর্ণ হবে তোর। ওপাশ থেকে মেয়েরিমা খিলখিলিয়ে হাসির ধ্বনি মুখরিত হয়ে চারিপাশ। মেয়েটা হাসছে কেন? প্রত্যুত্তর করে না। সদর দরজা পেরোতেই ব্ল্যাক শার্ট প্যান্ট পরিহিত অগোছালো হৃদিতকে নজর আসে। মেহেরিমার ওখানে দাঁড়িয়ে পড়ে, হাসি মুখ বিলীন হয়ে দূরে, বহু দূরে। হৃদিত ততক্ষণে চোখ থেকে সানগ্লাস সরিয়েছে, দৃষ্টিতে দৃষ্টি মেলে। চুল, দাড়ি, গোঁফ তুলনামূলক অনেকটাই বড় হয়েছে। মেহেরিমা বুঝতে পারে গত 1 সপ্তাহে জনাব এগুলোতে হাতও লাগায়নি। ফর্সা শানিত মুখমণ্ডল ফ্যাকাশে আবরণ ছেয়েছে। নেত্রযুগল লাল টকটকে বর্ণ ধারণ করেছে। সারা রাত না ঘুমালে ফলস্বরূপ এমনটাই হতে থাকে। এ সময় গোছানো পরিপাটি থাকা মানুষটার এই রূপ মেহেরিমা ঠিক হজম করতে পারে না। হৃদিত মুচকি হেসে তার কাছে যেতে ইশারা করতে মেহেরিমা দৌড়ে
যে হামলে পড়ে হৃদিতের বক্ষে। হৃদের দুহাতে আগলিয়ে উঁচু করে নিজের সাথে মিশিয়ে নেয়, কপালে শব্দ করে টপাটপ কয়েকটা আদর বসিয়ে দেয়। বেশ কিছুক্ষণ সময় পেরোয়, একে অপরের সাথে মিশিয়ে রয়। এতদিনে যোজন যোজন দূরত্ব কয়েক মিনিটের উষ্ণ আলিঙ্গনে মুছে ফেলার সবটুকু প্রয়াস চালায়। মেহেরিমা শূন্যে ভাসমান। ঋতুদের গলা জড়িয়ে ধরে ছোট্ট করে বলে, রাতে ঘুমাননি? কি মনে হয়? নিজের যত্ন নেন না কেন? মেহেরিমার পাল্টা প্রশ্ন ছাড়ে। রিদিত মেহরিমার মুখের দিকে তাকায়। তুই আছিস তো? আপনার কাছে নেই, ফিরে আসবো দ্রুত। যদি বেশি দেরি হয়ে যায়, নিজেকে মানিয়ে নিবি? যদি না পারি, পরীর কি হবে? আমাদের এমন অনিশ্চয়তার মাঝে কেন রেখেছেন? রিদিত উত্তর দেয় না, এক দৃষ্টিতে চেয়ে রয়। রিদিতের নির্লিপ্ত খেয়াল করে মেহেরিমা শোধায়, ভেতরে যাবেন না? চলুন, রেস্ট নেবেন। না ঘুমিয়ে অনেকটা রাস্তা ড্রাইভ করে এসেছেন। না, ফিরতে হবে। কি? ফিরবেন মানে? মাত্রই আসলেন। পরীকে দেখবেন না? বাচ্চাটা আপনাকে খোঁজে সব সময়, আপনাকে অনেক বেশি মিস করে। কথা বলতে সেখানে বিদায় মুট ফুটে কিছু বলতে পারে না। মেহরিমার কণ্ঠস্বর খানিকটা উঁচু শোনায়। হৃদিতকে ছেড়ে দূরত্ব রেখে দাঁড়ায়। আমার স্পর্শ ছায়া ওর জন্য অভিশাপ। নিজেকে সম্পূর্ণরূপে শোধানো না অবধি আমি আমার মেয়ের অপবিত্র হাতে আর কখনোই ছুঁয়ে দেব না। ওর বাবা পাপের বোঝা অনেক ভারী। এতদিনে আমি ওকে স্পর্শ করে ক্রমশ খারাপের দিকেই ঢেলে দিয়েছি। আর না, আপনি পাগল হয়েছেন? কি অদ্ভুত কথাবার্তা বলছেন? তুই আসতে বলেছিলি, এসেছি আমি। দেখা দিয়েছি, দূরে দাঁড়িয়েছি কেন? আয়, আয়, বড় একটা চুমু খাবো নাকি? আমার শরীর থেকেও পাপের গন্ধ পাচ্ছিস? নিদিতের কথায় ইতি টানতে অধৈর্যরা জোরালো আক্রমণ হয়। এই প্রথম এতটা আগ্রাসীভাবে চুমু খায় মেহেরিমা। হৃদিতের ঠোঁটে কেটে রক্ত ঝরে, তবুও মেয়েটা থামে না। হৃদিত নিজেও থামায় না, যেভাবেই উঠিয়ে গাড়ির পেছনে সিটে বসায়। ডোর লক করে এলোমেলো হাতে একে অপরের মাঝে দৃঢ়ভাবে মজেছে। সময় নিয়ে অধর পল্লবের বিচ্ছেদ ঘটে। হৃদিত আলগোছে মুছে দেয় ঠোঁটের একাংশ চিরে বেরিয়ে আসা তরল রক্ত। মিহিরিমা হাঁপাচ্ছে। সেভাবে বলে, দিলাম ভালোবাসার প্রমাণ। আপনি যেমনই হন না কেন, সব কিছুর ঊর্ধ্বে আমার পবিত্র ভালোবাসা। আপনি নিজেকে শুধরে নেন, আমিও সুযোগ দেব। পরির জন্য আমি আপনাকে আর কখনো একটা সুযোগ দেব। আগেও বলেছি, আবারও বলছি, তুই সবটা জেনে আমার সম্মুখ অ্যানাবেলা। ওই ডায়েরির কথা বলেছেন? এক্সাম শেষে পড়ব। এক্সামের এই কয়দিন মধ্যেখানে আপাতত অন্য কিছুতে মন দিতে চাই না। আজ থেকে ঠিক 1 মাস পর আমাদের দেখা হবে। আমি চাই তুই সত্যের মুখোমুখি হয়ে আমার সামনে আস। তোর সবটুকু অনুভূতি ব্যক্ত করবি। বিচ্ছেদ ব্যতীত তোর দেওয়া সব শাস্তি আমি মাথা পেতে নিব, নিতে প্রস্তুত। মেনে নিলাম। লক্ষ্মী মেয়ে। আজ বউ বললেন না যে? মেহরিমা কপালে ভাঁজ ফেলে বলে। হৃদিত শরীর দুলিয়ে হেসে ওঠে। লক্ষ্মী শোনাবো আমার। আরেকবার, আমার বউজান। পুনরায় হৃদিত উষ্টপুটে নিজের আধিপত্য গভীরভাবে বিস্তার করে মেহরিমা। এই প্রথম মেহরিমার এহেন ব্যবহার হৃদিতের ভেতর ভেতর বেশ খানিকটা অবাক হয়, তবে তা প্রকাশ করে না। সব কিছু যখন হাতের বাইরে, ঠিক সেই মুহূর্তে থেমে যায় মেহরিমা। হৃদিত থেকে দূরে সরে যায়, ঠোঁটে কুটিল হাসি লেপটানো। হৃদিত ব্রজোড়া মাঝে গুটিবাজের ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকে। মেহরিমা চালাকি বুঝতে পেরে বাঁকা হাসে। বোকা হরিণী, তবে আর বোকা নেই। হৃদিতকেও কষ্ট দিতে শিখে গেছে। হৃদিত কোনো প্রকার তেরামিবিহীন গাড়ির দরজা খুলে দেয়। মেহরিমা নামতে যেও থামে। নিজেকে ঠিকঠাক করে হৃদিতের কান বরাবর অধর ছোঁয়। আমাকে পোড়ালে সে আগুনে আপনিই জ্বলতে হবে পরীর বাবা। অধরের বাম পাশে কিঞ্চিত উঁচু হয়, বক্র হাসি ছড়িয়ে অধর জোরে। মেহরিমা কথার প্রতিত্ব স্বরূপ সেটুকুই দৃশ্যমান। দ্রুত হাতে শার্টের বোতাম লাগায় হৃদিত। বাইরে বেরিয়ে ড্রাইভিং সিটে বসে। পুরুষালী হাত দুটো শার্টের ভেতর দিয়ে ফুলে ফেঁপে উঁচু উকিঝুঁকি দিচ্ছে। নিজের আর আমার মেয়ের যত্ন নেবে, ভালোভাবে এক্সাম দেবে। ফেল করলে গালের একটা দাঁত অবশিষ্ট থাকবে না। আমার সমস্যা হলে সবার আগে তাইফ অথবা তাবানকে ইনফর্ম করবি। বাসায় কখনো একা থাকবি না। এত আদেশ না দিয়ে আপনি থেকে গেলেই তো পারেন। মেহরিমাকে হৃদিতের চৌধুরী মতো কেউ কোনোদিনও কেয়ার করতে পারবে না, স্বয়ং মেহরিমা নিজেও না। পসিবল নয়। ছোট আম্মু, মেজো আব্বু জানলে মন খারাপ করবেন। অন্তত পক্ষে দেখাটা করে যান।
কেউ মন খারাপ করবে না। তবে এসেছেন কেন? নিজের বুড়ো বয়সের ভীমরতি দেখাতে? ঝাঁঝালো কণ্ঠস্বর মেহেরিমার। হৃদিত চোখ দুটো ছোট ছোট করে ফেলে। আমাকে বুড়ো কোনো দিক থেকে লাগছে? ভীমরতি কি দেখালাম? ভেতরে আয় দেখাচ্ছি, আসবি? মেহরিমার ভেঙচি কাটে। হৃদিত মেহরিমার ব্যবহারে হতভম্ব। কত বড় ফাজিল হয়েছে ভাবা যায়? এক সপ্তাহে দূরে আছিস, অমনি মুখে মুখে কথা বলতে শিখে গেছিস। হাজারবার করব। সাহস বেড়েছে তোর? আয় সোয়ার, গাড়ি থেকে বের হলে তোর জন্য ভালো হবে না। বের হয়ে আসুন। আমি দাঁড়িয়ে আছি। হৃদিত এতক্ষণে বুঝে মেহরিমার ভংচং। হাত ঘড়িতে সময় দেখে নেয়। ঘড়ি কাটা 7টা ছুঁই ছুঁই। সাথে সাথে বাঁধিয়ে রাখা সানগ্লাসটা উঠিয়ে চোখে লাগিয়ে নেয়। বাসায় যা, আমায় যেতে হবে। রাতে কল করব। সহসা মেহেরিমার মুখটা শুকনো দেখায়। চোখ জোড়া ছলছল করে ওঠে। কোনোভাবে মানুষটাকে আটকাতে পারল না, ব্যর্থ হলো। সেদিকে তাকিয়ে হৃদের টানা দীর্ঘশ্বাস ফেলে। আর 1 সেকেন্ডও অবস্থান করে না। মেয়েটার ওই অসহায় আনন্দ হৃদিতের একদম সহ্য করতে পারে না। নেহাতি হাত পা বাঁধা ছেলেটার। এখন চাইলেও এখানে থাকা সম্ভব নয়। হৃদিত এখানে থাকা ওর নির্দোষ হাসি খুশি পরিবেশটার জন্য রিক্সি। মেহরিমার এক্সাম শেষ হলেই নিজের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে হৃদিত। তবে ততগুলো দিন তো ঠিকই অপেক্ষা করতে হবে। যদিও একটা হৃদিতের কাছে সবচেয়ে যন্ত্রণাময়, তবুও হৃদিত মুখ বুজে শুয়ে নেবে। মানুষ বলে ধৈর্যের ফল নাকি সবসময় মিষ্টি হয়। গাড়ি স্টার্ট দেয় হৃদিত। ঝড়ের গতিতে মেহরিমা সামনে থেকে ধুলো উড়িয়ে সীমানার বাইরে চলে যায় গাড়িটা। মেহরিমা গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সন্তর্পণে তা মুছে নেয়। বাড়ির দিকে হাঁটা ধরে। একটা সুন্দর ভবিষ্যতের আশায় না হয় শেষবারের মতো একটু আত্মত্যাগ করলো। ক্ষতি তো নেই। দেখা যাক শেষ পর্যন্ত এত এত আত্মত্যাগে একটা সুন্দর ভবিষ্যতের সাক্ষী হতে পারবে কিনা। গোধূলি লগ্ন। হৃদিতের বাগান বাড়ির ছাদে পাশাপাশি বসা হৃদিত জায়ান দুজনেই এই পশ্চিম আকাশে দৃষ্টি রেখে দিবাকরের বিদায়বেলা পরম আনন্দের সহিত উপভোগ করছে। মৃদুমণ্ড গতিতে শরীরের সর্বাঙ্গ জুড়ে ঢেউ খেলে চলেছে ঠান্ডা ছিঁড়ে ছিঁড়ে প্রবঞ্চ। আকাশ বাতাস ফুঁড়ে গাঢ় নীরবতা জেঁকে আছে। জায়ান একটু কাশে, নড়ে চড়ে বসে। ব্রো, ওদিকে কত দূর এগোলেন? যতদূর এগোনোর প্রয়োজন ছিল ততদূর। দৃষ্টি দৌড় অম্বরে নিবিষ্ট। হৃদিতের তেয়রা জবাবে আয়াস হাসে। নিজের দায়িত্বে থাকা কাজগুলো নিয়ে একটু আধটু বলে, আমি কৌশিকের সকল ডিটেলস প্রমাণসহ কালেক্ট করেছি ব্রো। ওদের অনৈতিক যে কাজগুলো আমার হাত দিয়ে হয়েছিল, যে ডিলগুলো আমি ফাইনাল করেছি, সেগুলো মোটামুটি কিছু ডিলস আপাতত আমার কাছে আছে। আশা করি এটুকু দিয়ে ওদের পেছনে ইজিলি বাস দেওয়া যাবে। ওদের বিনাশ হলে তারপর তোমার সিরিয়াল। জায়ানের কথা সম্পূর্ণ আগ্রহ অনাগ্রহ করে হৃদিত। যার নাকের ডগায় থাকা চশমা ফ্রেমটা ঢোকা দেয়। ওষ্ঠে হাসি ঝোলানো। আপনি পারবেন না। বিশ্বাসঘাতকতা আপনার রক্তে নেই। ভুল বললেন। নিজের বউ বাচ্চাকে ঠকানো পুরুষকে তুমি শুদ্ধতম পুরুষ বলছো বোকা ছেলে? এই পর্যায়ে জায়ানের মুখের আর চোরা আর চোখে দৃষ্টিপাত করে হৃদিত। আপনি মোটেও ওদের ঠকাচ্ছেন না ব্রো। আর না ঠকিয়েছেন, আমি লজ্জিত ব্রো। আমার জন্য আপনাদের জীবন থেকে একটা বছর চলে গেছে অবহেলা, কষ্ট, যাতনায়। আমি যদি কৌশিকের কথা মতো সে রাতে ভাবিকে আপনার হিংস্র রূপটা না দেখাইতাম, তাহলে আজ আপনার ভালো থাকতেন, খুব ভালো থাকতেন। এই জানোয়ার আমাকে দিয়ে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজগুলো করিয়েছে। আমি ভালোবেসে বন্ধুর ন্যায় নির্দ্বিধায় করেছি, অথচ আমার থেকে আমার জীবনের সর্বাধিক মূল্যবান জিনিসটাই কেড়ে নিয়েছে। ব্রো শুনছেন? আমি আমার জীবন দিয়ে হলেও আপনার পাশে থাকব। আমার ভুল শুধরাবো। শুধুমাত্র সুযোগটা দিয়ে দেন আমায়। হৃদিত কী যেন হয় কে জানে। বুক জড়িয়ে নেয় জায়ানকে। জায়ান কিংকর্তব্যমন বদমেজাজে কঠিন মনের এত বড় মাপের মানুষটার বুকে ঠাঁই মিলেছে ভাবতে কেমন অদ্ভুত অনুভূতির গাঢ় শিরা উপশিরায় শিরশির করে ওঠে। বয়সের কাছাকাছি হওয়ায় পরে সব সময় সম্মানের সহিত আপনি সম্বোধন করেছে হৃদিতকে। আর আজ তার বুকে স্থান পেয়েছে জায়ান। এরা যেন নিছকই এক স্বপ্ন জায়ানের নিকট, যার রেশ বিন্দুমাত্র কিয়ৎকাল পরক্ষণে অতীতের কিছু বিষাদ হৃদয়বিদারক স্মৃতি মানসপটে ভেসে আসে। শক্ত করে জড়িয়ে ধরে হৃদিতকে বাচ্চাদের মতো আবদার করে, আপনাকে আমি ভাই সম্বোধন করি? পারমিশন নেওয়ার মতো এত ভদ্র কবে হলি তুই? কথার মাঝে লুকায়িত উত্তর পেতে বাচ্চাদের মতো কেঁদে দেয় জায়ান। কখনো কারোর কাছে নিজের দুর্বলতা প্রকাশ না করা ছেলেটা
আজ কাঁদে, মন উজাড় করে কাঁদে। হৃদের সান্ত্বনার বাণী শোনায়। শুধুমাত্র একটা বিশ্বস্ত হাত ও কাঁধ এগিয়ে দেয়। সময় পেরোয় তার নিজ ধারায়। বাসা বাসা উড়ো নিউজ পেলাম। মামুন তালুকদার ত্রিধার বড়সড় কোনো ক্ষতি করার প্ল্যান করছে আপন মনে। ওনার ধারণা ত্রিধা কৌশিকের ভেতর পরিবর্তন ঘটিয়েছে। ওনার থেকে কৌশিককে দূরে সরিয়েছে। হ্যাঁ, ভুল বলেনি তো। নিজের পতনের হাতিয়ার কৌশিক নিজ হাতে স্বেচ্ছায় তুলে নিয়েছে। গম্ভীর আওয়াজে থমথমে কথাটা জায়ান ঠিক বোধগম্য হয় না। দ্বিধান্বিত কণ্ঠে আওড়ায়, বুঝলাম না ভাই। নিজের কাজে ফোকাস করো, যা হবে জানতে পারবে, স্বচক্ষে দেখতে পারবে। হৃদিত বসা থেকে উঠে দাঁড়িয়েছে, কথা শেষ করেই নিজস্ব গতিতে নিচের দিকে অগ্রসর হয়। চান এক ধ্যানে থ মেরে সেদিকে তাকিয়ে রয়। হৃদিতকে চিনেও যেন সবটুকু চিনতে পারল না। এই ভালো তো, এই খারাপ, কেমন অদ্ভুত এক মানব যেন। চিৎকার পারে, হৃদিত ভাই, আপনি বলছেন আপনার হৃদগহিনী লোকায়িত উদারতা ক্রমশ আপনার কাঠিন্যতম গ্রাস করে নিচ্ছে। আমার দেখা 1 বছর আগে হৃদিত আর এই হৃদিতের মাঝে বিস্তার ফারাক ভাইয়া। হৃদিত তো আদৌ শুনল কে জানে। হয়তো, হয়তো না। সময় মধ্যনিশি। ইভান মির্জা নিজের রুমে এক কোণে পেতে রাখা একটা টেবিলে বসে কেসের কিছু পেপার ঘাটাঘাটি করছে। তদান্বিত হস্তযুগল ফাইলের পৃষ্ঠা উল্টাতে ব্যস্ত। ঘরের লাইট অফ করা। শুধুমাত্র দৃশ্যমান টেবিলের একপাশে জ্বলন্ত থাকা একটা টেবিল ল্যাম্প। সে আলোতে ঘরের চারিপাশ অল্প স্বল্প আলোকিত। টেবিল জ্বলে মেলা বসেছে পেপার সহ অনেকগুলি ফাইলের। কেসের কাছাকাছি যেও মেলাতে পারছে না, পিছুটান রয়ে যাচ্ছে। কোথায় যেন মিলবে মিলবে করেও মেলাতে ব্যর্থ হচ্ছে বারংবার। এক পর্যায়ে বিরক্ত হয়ে সব রেখে দেয় ইভ্যান। ইজি চেয়ারে মাথা হেলিয়ে আখিজোড়া বুঝে নেয়। ডান হস্তে তর্জনী আঙুল কপালের একাংশ চলমান, অর্থাৎ হঠাৎ কলিং বেলের আওয়াজে চোখজোড়া জট করে খুলে তাকায়। দেয়াল ঘড়িতে নজর বোলায়। রাত 12:05। এত রাতে কে আসবে? পাশের রুমে অমিত সাহা আছেন। ঘুমিয়েছে বোধহয় এতক্ষণে। সময় বিলম্ব না করে দরজার দিকে পা জোড়া চালায়। কবাট খুলে, অথচ কারো উপস্থিতি দৃষ্টি সীমানায় আসে না। মানুষ তো দূরে, একটা প্রাণীর অংশ অব্দি নেই। শানিত চোখে আশপাশ চেয়ে সন্দেহজনক কিছু না পেয়ে দরজা আটকাতে নিলেই নজর আসে ফ্লোরে থাকা একটা গিফট বক্স। ব্রুযুগল কুচকে সেদিকে চেয়ে রয় কিয়ৎকাল। তার মানে সত্যিই এসেছিল কেউ, কিন্তু কে আর কেন? কিছু একটা ভেবে বক্সটা হাতে উঠিয়ে নেয়। হাতে পারে এর মধ্যে সবটা উত্তর আছে। দরজা আটকিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে পা চালায়। এবার নিজের ঘরে চলে যেতে অমিত শাহ কিচেনে আড়াল থেকে বেরিয়ে আসে। নিশ্চিন্তে নিজের ঘরে চলে যায়। এখন একটু শান্তিতে ঘুমাতে পারবে। বড়সড় একটা গিফট বক্স খুলে সন্ধান মিলে একটা মাত্র ছোট্ট পেন ড্রাইভ। ইভানের কপালের ভাঁজ দ্বিগুণ বাড়ে। কি আছে এতে? আর এত রাতে এমন লুকিয়ে চড়িয়ে দেওয়ার মানেই বা কি? বিছানায় পড়ে থাকা ল্যাপটপটা কাছে টেনে নেয়। দ্রুততার সাথে কানেক্ট করে পেন ড্রাইভ, একমাত্র ফাইল সেভ করা পেন ড্রাইভে। এবার সেটাতে ক্লিক করে অতি পরিচিত একটা মানুষের ছবি নজর কাড়ে। বোল্ড অক্ষরে লেখা শব্দটাতে দৃষ্টি আটকাতেই অক্ষিযুগল বৃহদাকার ধারণ করে বিড়বিড় করে লাইনটা আওড়ায় ইভান। দ্য আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কৌশিক তালুকদার।